ভূমিকম্প নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের। জনাব মোহাম্মদ আব্দুল কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা দেখছি যে পরপর দুটি ভূমিকম্প হয়ে গেল। অদূর ভবিষ্যতে এই ভূমিকম্প বড় কোনো ঝুঁকি আনবে কিনা আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের যারা আমাকে দেখছেন। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে এবং আমরা যে ঢাকা শহরে বসবাস করছি এটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা, জোন 2 তে রয়েছে। এবং এই ভূমিকম্পের ঘন ঘন যে ভূমিকম্প হচ্ছে এটা আমাদেরকে এটি বার্তা দেয় যে ভবিষ্যতে বড় আকারের ভূমিকম্প হতে পারে, কারণ ইতিহাসে আমরা দেখেছি আমাদের এখানে 7.5 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছে। বিশেষ করে 1869 থেকে 1930 সাল পর্যন্ত আমাদের 5টা মেজর বড় ভূমিকম্প হয়েছে, যাদের মাত্রা রিক্টার স্কেলে 7-এর উপরে ছিল। এরকম মাপের ভূমিকম্প আমাদের আবারও আসতে পারে, কারণ ভূতাত্ত্বিকরা গবেষণা করে দেখেছেন এবং অনেক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অনেক নামকরা জার্নালে, যে এই ছোট ছোট ভূমিকম্পগুলো ইঙ্গিত দেয় যে আমাদের ভূপৃষ্ঠের নিচে যে টেকটনিক প্লেট গুলো রয়েছে সেই টেকটনিক প্লেটের ক্রমাগত ঘর্ষণের ফলে প্রচুর শক্তি যখন সঞ্চিত হয় তখন সেই শক্তিগুলো ধীরে ধীরে ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে নির্গত হয় এবং অদূর ভবিষ্যতে বড় ভূমিকম্পের একটা ঝুঁকি যে আছে সেটা আমাদেরকে মনে করিয়ে দেয়। একটি বিষয় একটু জানতে চাই, এই দুর্যোগ মোকাবিলায় আমাদের কতটা সক্ষমতা রয়েছে, সামর্থ্য কতটুকু, আর কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে এক্ষেত্রে? আমরা নিকট অতীতে দেখেছি যে আপনাদের দর্শকদের নিশ্চয়ই মনে থাকার কথা যে 2013 সালে আমাদের রানা প্লাজা ধ্বংস হয়েছে এবং খুব অল্প সময়ে আমরা 1100 মানুষের প্রাণহানি হয়েছে। এটা থেকে আমাদের কি পরিমাণ সক্ষমতা আছে এটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আমরা মূলত এই সব দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটাকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম যে সহজ উপায় সেটি হলো দুর্যোগ হয়ে যাওয়ার পরে, যেটা আমরা তুরস্কে দেখেছি এবং নেপালে দেখেছি, হয়ে যাওয়ার পরে সেটাকে রিকভারি করা এবং সার্চ এন্ড রেস্কিউর মাধ্যমে মৃতদেহ বের করে নিয়ে আসা, দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে যাওয়ার চেষ্টা করা। এই যে রিকভারি স্টেজটা নির্ভর করে আপনার কি পরিমাণ রাষ্ট্রীয় সক্ষমতা আছে, সিভিল মিলিটারি কি পরিমাণ সক্ষমতা আছে এর উপরে, এবং জনবসতি কিরকম। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ অত্যন্ত জনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে এবং বিশ্বের সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু 20-এর মধ্যে ভূমিকম্প ঝুঁকির ক্ষেত্রে। এটা হওয়ার কারণে আমাদের সক্ষমতা একেবারে নাই বললেই চলে। তারপরেও আমাদের যতটুকু জিনিস করা প্রয়োজন এখন, যে ক্ষয়ক্ষতির যদি এরকম ভূমিকম্প হয় তাহলে ক্ষয়ক্ষতির মাত্রা কিভাবে কমিয়ে আনা যায়, সেই ক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়াতে হবে এবং ডিজাস্টার রিস্ক রিডাকশন করতে হবে। তো এই যে দুর্যোগ হ্রাস করার যে উপায়, সেই উপায়গুলোকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। একটা হলো আপনার যে নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে, যেগুলো হয়ে গেছে এগুলো তো আপনার এক ধরনের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আমাদের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানেরও অনেক গবেষণা আছে, সেখানে দেখা গেছে মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরা, মতিঝিল এবং খিলগাঁওয়ের প্রচুর আপনার বিল্ডিং যেগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। এখন নতুন যে বিল্ডিং গুলো হবে সেগুলোর ক্ষেত্রে বিল্ডিং কোডটাকে হলো স্ট্রিক্টলি মেনটেন করা, তারপরে মানুষকে সচেতন করা এই সমস্ত ব্যাপারে। আর হলো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে যেগুলোর ক্ষেত্রে বিরাট সমস্যা হয়ে যেতে পারে, যেমন ধরেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ। আপনি চিন্তা করেন সারা বাংলাদেশ থেকে রুগী এখানে আসে। এখন ঢাকায় যদি কোনো একটা আপনার ভূমিকম্প হয় তাহলে ঢাকা মেডিকেল কলেজে রুগীরা আসলে যেতেই পারবে না, কারণ সবগুলো রাস্তা ব্লক হয়ে যাবে। এবং ঢাকা মেডিকেল কলেজ ইটসেলফ যদি তার ঝুঁকি ঠিক মতো নিরসন করা না হয় তাহলে এটিও কলাপস হয়ে যেতে পারে। তাহলে এই ধরনের বিল্ডিং কে রেট্রোফিটিং করা, সেগুলো বৈজ্ঞানিক উপায়ে করা সম্ভব। এবং সিভিল মিলিটারি কোঅর্ডিনেশনটা বাড়াতে হবে, অর্থাৎ আমাদের সিভিলিয়ান যারা আছে তাদের সাথে সামরিক বাহিনীর সদস্যদের, যাদের অনেক ইকুইপমেন্ট আছে, অনেক দক্ষতা আছে, তাদের সাথে একটা সমন্বয় সাধন করতে হবে। এই 3টা জিনিস আসলে এই মুহূর্তে করার সুযোগ আমাদের রয়েছে। জি, অবশ্যই। জনাব মোহাম্মদ আব্দুল কাদের, আপনার পরামর্শ নিশ্চয়ই আমাদের কাজে আসবে। আপনার পরামর্শ এবং সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।